আসসালামু আলাইকুম। প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। কাজী জহুরুল হক কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে কাজী জহুরুল হক কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়েছ, আমি Md.Mithun হোসেন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তোমাদেরকে মানবিক ক সেকশনে আইসিটি বিষয়ে পড়াবো। তো আজকে যেহেতু তোমাদের প্রথম অনলাইন ক্লাস, সেহেতু তোমাদেরকে আমি বইয়ের কোনো বিষয় সম্পর্কে সেভাবে আলোচনা করব না। তবে আমাদের এই সাবজেক্টটা শুরু করার আগে, বিষয়টা শুরু করার আগে তোমাদেরকে কিছু বিষয় সম্পর্কে একটু ধারণা অর্জন করতে হবে। তাহলে তোমরা পরবর্তীতে আইসিটি যখন পড়বে তখন তোমাদের জন্য সুবিধা হবে। কিছু ইনফরমেশন তোমাদেরকে আগে থেকে জানতে হবে। আজকের ক্লাসে আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এইখানে যে ইনফরমেশনগুলো আমি দেওয়ার চেষ্টা করব, সেটা তোমরা সম্ভব হলে একটু খাতা কলমে টুকে রাখবে। যখন ভিডিও দেখবে খাতা কলম সাথে রাখবে। যে ইনফরমেশনগুলো আমি দিব সেটা একটু সাথে সাথে খাতাতে লিখে নেবে। তাহলে পরবর্তীতে তোমরা খাতাটা দেখলে তোমাদের বিষয়গুলো রিভাইজ হয়ে যাবে এবং পরবর্তীতে আমাদের যে পড়াশোনা আছে সাবজেক্টিভ, সেই সম্পর্কে তোমাদের রিলেট করতে সুবিধা হবে। তো চলো আসলে আমরা মূল আলোচনায় চলে যাই। তোমরা সবাই এমন কেউই নাই, আমার ধারণা এমন কেউই নাই যে কম্পিউটার দেখো নাই। তোমরা সবাই কম বেশি সবাই কম্পিউটার চেনো, তাই না? তো আমাদের এই তথ্য প্রযুক্তিতে এই কম্পিউটার ডিভাইসটা সম্পর্কে অনেক আলোচনা আসবে। এই জন্য এই কম্পিউটারের একটু ইতিহাস বা কে আবিষ্কার করলো, কিভাবে এটা আসলো, এই সম্পর্কে একটু ধারণা আজকের ক্লাসে আমি তোমাদের দিব। তো দেখো, আমাদের যে কম্পিউটার শব্দটা, এটা একটা ইংরেজি শব্দ। কম্পিউটার যে ওয়ার্ডটা আছে, এটা একটা ইংরেজি শব্দ। এই শব্দটা এসেছে কম্পিউট শব্দ থেকে। কোন শব্দ? কম্পিউট শব্দ থেকে। কম্পিউটার শব্দটি এসেছে কম্পিউট শব্দ থেকে। এই কম্পিউট এই ওয়ার্ডটা হচ্ছে গ্রিক শব্দ। এটা একটা গ্রিক শব্দ। ওকে, তাহলে কম্পিউটার একটা ইংরেজি শব্দ আর এই কম্পিউট ওয়ার্ডটা হচ্ছে একটা গ্রিক শব্দ, যার অর্থ হলো হিসাবকারী বা গণনাকারী। হিসাবকারী বা গণনাকারী। ক্লিয়ার? কম্পিউটার একটা ইংরেজি শব্দ, যেটা এসেছে কম্পিউট আর একটা গ্রিক শব্দ থেকে। সেই গ্রিক শব্দটার অর্থটা কী ছিল? গণনাকারী বা হিসাবকারী। তার মানে কম্পিউটার কিন্তু একটা গণনাকারী বা হিসাবকারী যন্ত্র। আমরা হয়তো কম্পিউটারে গেমস খেলি, মুভি দেখি, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি কম্পিউটারের ভিতরে কিন্তু এই হিসাব বা গণনাই হয়ে থাকে। বুঝতে পেরেছ? তো এখন আমরা কম্পিউটারে বিভিন্ন ইনস্ট্রাকশন দেই, বিভিন্ন নির্দেশনা দেই, তাই না? কম্পিউটার দিয়ে কাজ করায় বিভিন্ন কিছু। তোমরা কম্পিউটার দিয়ে মুভি দেখো, কম্পিউটারে গেমস খেলো, তাই না? তো কম্পিউটারকে এর জন্য কিন্তু আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এইটার জন্য এই কাজ হবে। তো সেটা কম্পিউটার আসলে মূলত কম্পিউটার কাজ তিনটা অংশে বিভক্ত। একটা হচ্ছে কম্পিউটারকে আমরা ইনপুট দেই, কম্পিউটার সেটাকে প্রসেসিং করে, তারপরে সেটাকে কি করে? আউটপুট হিসাবে দেখায় কম্পিউটার। তাহলে বেসিক্যালি কি করতেছে? কম্পিউটারে আমরা ইনপুট দিচ্ছি, ইনপুট দেওয়ার পরে কম্পিউটার কি করে? আমরা যে ইনপুটটা দিচ্ছি সেটাকে কম্পিউটার প্রসেসিং করার পরে কম্পিউটার সেটা কি করে? আউটপুট হিসাবে দেখায় দেয়। বুঝছো? তো এই ইনপুট দেওয়ার জন্য আমাদের বিভিন্ন ইনপুট ডিভাইস আছে। তোমরা কিবোর্ড দেখেছো, তোমরা তোমাদের মোবাইল ফোনে কিবোর্ড দেখেছো, তাই না? কিবোর্ডের সাহায্যে কিন্তু তোমরা ইনপুট দিয়ে থাকো। টাচ স্ক্রিনেও কিন্তু তোমরা ইনপুট দিয়ে থাকো, তাই না? তো
এরকম কম্পিউটারকে ইনপুট দেওয়ার জন্য বিভিন্ন ডিভাইস আছে, যেমন আমরা সহজেই যদি খুব পরিচিত দুইটা ইনপুট ডিভাইসের কথা বলি, সেটা হচ্ছে কিবোর্ড, তারপরে মাউস, এইগুলা কিন্তু ইনপুট ডিভাইস। ওকে, এই ইনপুট ডিভাইসের সাহায্যে আমরা কি করি, কম্পিউটারকে ইনপুট দেই, দেওয়ার পরে কম্পিউটার সেটাকে প্রসেস করে। এই প্রসেস করার জন্য কম্পিউটার রয়েছে সিপিইউ। আমরা সবাই কম বেশি যারা ডেস্কটপ দেখেছি তারা কিন্তু সিপিইউ দেখেছি, তাই না? তো এই সিপিইউ এর ভিতরে কিন্তু তিনটা অংশ থাকে। কয়টা? তিনটা। একটা হচ্ছে মেমোরি, আর একটা হচ্ছে এএলইউ, আর একটা হচ্ছে সিইউ। এই এএলইউ এর পূর্ণরূপ হচ্ছে, এএলইউ এর পূর্ণরূপ হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। ওকে, আর সিইউ এর পূর্ণরূপ হচ্ছে কন্ট্রোল ইউনিট। ওকে, তো এইগুলা কেমনে কিভাবে কাজ করে সে বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না, তোমরা জাস্ট জেনে রাখবা সিপিইউর ভিতরে প্রধান যে তিনটা অংশ আছে, একটা হচ্ছে মেমোরি, আর একটা এএলইউ, আর একটা হচ্ছে সিইউ। তো এরা হচ্ছে প্রসেসিং এর কাজটা করে। আমি যে কিবোর্ডের সাহায্যে বা মাউসের সাহায্যে যে ইনপুটটা দিব, সেটা প্রসেসিং কে করবে? এই সিপিইউ এর ভিতরে যারা আছে, যে অংশগুলো আছে, তারা হচ্ছে প্রসেস করবে। করার পরে আমাদের এখানে আউটপুট ডিভাইস থাকে। তোমরা মনিটর দেখেছো, তাই না? কম্পিউটারে মনিটর আছে, তোমরা প্রিন্টারও দেখেছো। তো এরকম আউটপুট ডিভাইস আছে। সেই আউটপুট ডিভাইসে কি করে, প্রসেস করা যে ফলাফলটা সেটা আউটপুট দেখায়। তো এখানে তাহলে আমরা উদাহরণস্বরূপ আউটপুট ডিভাইস কি লিখতে পারি? মনিটর। তারপরে কি হতে পারে? প্রিন্টার। আমরা যে প্রিন্টার ব্যবহার করি, এগুলো হচ্ছে কি ডিভাইস? আউটপুট ডিভাইস। তো মোটামুটি কম্পিউটারের কাজ সম্পর্কে একটু তোমরা জানতে পারলে। তো আমি আবারও একটু বলি, কম্পিউটার মূলত কি করছে? আমরা কম্পিউটারকে কিছু ইনপুট দিচ্ছি, কম্পিউটার সেটাকে প্রসেস করছে, করার পরে সেটা আউটপুট হিসাবে দেখাচ্ছে। এটাই হচ্ছে তার কাজ। তো এই ইনপুটের জন্য আমাদের কিছু ইনপুট ডিভাইস প্রয়োজন হয়, কি যেমন কিবোর্ড, মাউস। এরপরে এই প্রসেস করে কে? সিপিইউ প্রসেস করে। সিপিইউর ভিতরে যে প্রধান অংশগুলো আছে, মেমোরি, তারপরে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এরপরে আছে কি? সিইউ, কন্ট্রোল ইউনিট, তাই তো? এই তিনটা আছে। এরপরে সে এই প্রসেস করার পরে আউটপুট দেখায়। আউটপুটের ডিভাইসের উদাহরণ কি দেখলাম আমরা? মনিটর, প্রিন্টার। তো আপাতত তোমাদের এতটুকু জানলেই হবে যে কম্পিউটার আসলে কিভাবে কাজ করে। তোমরা আশা করি কিছুটা ধারণা পেয়েছো। এরপরে আমরা দেখব, আমরা বর্তমানে আমাদের টেবিলের উপরে একটা কম্পিউটার থাকে, তাই না? কিন্তু কম্পিউটার যখন প্রথম তৈরি হয়, তখন কি এটার অবস্থা এরকম ছিল? তোমরা কল্পনা করতে পারো? নিশ্চয়ই না। আমরা এখন যে কম্পিউটারটা ব্যবহার করি, এই কম্পিউটারটা কার্যক্ষমতা আগের কম্পিউটার চেয়ে বেশি হলেও আগের যে কম্পিউটারগুলো ছিল, সেই কম্পিউটার কিন্তু এত ছোট আকৃতির ছিল না। সেই কম্পিউটারগুলো, এক একটা কম্পিউটার 1000 বর্গফুটের তোমার আয়তন ছিল, সেগুলোর ওজন ছিল মনে করো 30 টন। একবার যদি ওই কম্পিউটারকে তুমি রান করতে চাও, তাহলে 130 থেকে 140 কিলোওয়াট বৈদ্যুতিক শক্তি খরচ হতো। চিন্তা করতে পারো, 130 থেকে 140 কিলো ওয়াট তোমার পাওয়ার যেত। কিন্তু বর্তমান কম্পিউটারে সামান্য কিছু পাওয়ার হলেই হয়ে যায়, তাই না? তো এই যে কম্পিউটার, ওই বড় আকৃতির কম্পিউটার থেকে আমাদের যে বর্তমান কম্পিউটার, এটাতে যে রূপান্তরিত হলো, বা কম্পিউটার যে প্রথমে তৈরি হলো, এটার পিছনে বহু মনীষী তোমার অবদান রাখছে। বহু বিজ্ঞানীদের গবেষণার ফলে আস্তে আস্তে এভাবে কম্পিউটার ডেভেলপ হয়ে আজকের এই পর্যায়ে এসেছে। কিন্তু এটা
নির্মম হলেও সত্য যে এত জনের অবদান থাকা সত্ত্বেও আমাদেরকে কিন্তু একজনকেই কম্পিউটারের জনক বলা লাগে। তিনি হচ্ছেন কে? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ হচ্ছে কি? কম্পিউটারের জনক। বোঝা গেল? তো আমি বললাম যে নির্মম হলেও সত্য, কারণ কি? কারণ এই চার্লস ব্যাবেজ প্রকৃতপক্ষে কিন্তু আমাদের যে কম্পিউটার আমরা ব্যবহার করি এটা কিন্তু তিনি সেভাবে তৈরি করেন নাই। পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা তৈরি করেছে, কিন্তু জনক হিসাবে এনাকেই স্বীকৃতি দেওয়া হচ্ছে। এর কারণ আছে অবশ্যই, আমি সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরতে চাই। চার্লস ব্যাবেজ 1822 খ্রিস্টাব্দে 1822 সালে ডিফারেন্স ইঞ্জিন নামে একটা গণনাকারী যন্ত্র তৈরি করে। কত সালে? 1822 সালে ডিফারেন্স ইঞ্জিন নামে একটা গণনাকারী যন্ত্র তৈরি করে, যেটা বিয়োগ ভিত্তিক গণনাকারী যন্ত্র ছিল। বোঝা গেল? এখন এই যে এইখান থেকেই কিন্তু কম্পিউটার আবিষ্কারের সূচনাটা শুরু হলো। দেখো 1822 সালে তিনি যে ডিফারেন্স ইঞ্জিন তৈরি করলো, এইখান থেকেই কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে? পরবর্তীতে সে দেখলো যে আমার এটাতে শুধু বিয়োগ ভিত্তিক গণনা করা যাচ্ছে। তো সে চিন্তা করলো যে অন্যান্য যে অপারেশনগুলো আছে, গাণিতিক অপারেশনগুলো আছে, সেটার ক্ষেত্রে তাহলে সেটা কাজ করার জন্য সে আরেকটা ইঞ্জিন এর চিন্তা ভাবনা করে। সেটা হচ্ছে 1834 সালের দিকে সে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে আরেকটা ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন। ঠিক আছে? তো এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন কিন্তু উনি যে পরিকল্পনা করেন, উনি কিন্তু এটা পুরোপুরি বাস্তবায়ন করে যেতে পারেন নাই। কারণ তখনকার যে প্রযুক্তি ছিল, যে টেকনোলজি ছিল, সেটাতে কিছু ল্যাকিংস ছিল, যার কারণে সে কিন্তু অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির প্ল্যান করে, পরিকল্পনা করে, সব কিছু থিওরিটিক্যালি সে কি করতে হবে সে সব প্ল্যান করে, কিন্তু বাস্তব যে রূপটা প্র্যাকটিক্যালি সেটা কিন্তু সে দিতে পারেন নাই। পরবর্তীতে তার সাথে অ্যাডা লাভলেস নামে একজন কম্পিউটার প্রোগ্রামার, তার সাথে সে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে আলোচনা করেন। এই জন্য ওই অ্যাডা লাভলেস এনাকে প্রথম কম্পিউটার প্রোগ্রামার বলা হয়। কাকে? অ্যাডা লাভলেসকে। বোঝা গেল? তো এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের সে যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা অ্যানালিটিক্যাল ইঞ্জিনে সে মিল সিস্টেম নামে একটা সিস্টেম রাখে, যেখানে ওই মিল সিস্টেমে দুইটা পার্ট ছিল। কয়টা? দুইটা। একটা পার্টে আমরা যে দেখলাম প্রসেসিং করা, এই প্রসেসিংয়ের কাজটা হবে, আর একটা পার্টে হবে কি ওই তথ্য সংরক্ষণ করা। অর্থাৎ বর্তমানে আমাদের কম্পিউটার যে মেমোরি আছে, দেখো তাইলে আমাদের যে সিপিইউতে যে প্রসেসিং করে আর মেমোরিতে যে সংরক্ষণ করে, সেইটা কিন্তু সেই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে যে প্রস্তাব সে দেয়, সেইখানে কিন্তু এই ব্যবস্থা রাখার কথা তিনি বলে যান। যার কারণে যেহেতু ওই মডেলটা ওইটাকে ফলো করেই কিন্তু আমাদের বর্তমান কম্পিউটারে ওই মেমোরি ইউনিট, সিপিইউ এইগুলা কিন্তু তৈরি হয়েছে। যার কারণে কিন্তু একে এই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ চার্লস ব্যাবেজকে কম্পিউটার জনক কেন বলা হয়। তো আমাদের আরেকজন জনক কিন্তু আছেন। আমি এই আরেকজন যে জনক আছে তার আলোচনা করেই তোমাদের ক্লাসটা শেষ করে দিব। এটা চার্লস ব্যাবেজকে বলা হচ্ছে কম্পিউটারের জনক। আমাদের আরেকজন যাকে জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সেটা হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক। কি বলছি? আধুনিক কম্পিউটারের জনক।
ঠিক আছে? আধুনিক কম্পিউটারের জনককে জন ভন নিউম্যান। জন ভন নিউম্যান। ঠিক আছে? আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জন ভন নিউম্যান। তো এনাকে আবার আধুনিক কম্পিউটারের জনক বলার কারণটা কি? আমাদের যে বর্তমান যে কম্পিউটার আমরা ব্যবহার করি, এই কম্পিউটার তোমার তৈরির সূচনা হয়, আগের কম্পিউটার আমি বলছি যে বিশাল আকৃতির ছিল। ইনিয়াক নামে একটা কম্পিউটার ছিল প্রথম দিকে। এটা আমি বললাম যে 30 টন ওজন ছিল, 130 থেকে 40 কিলোওয়াট পাওয়ার লাগতো, এগুলো আমি বলেছি আগেই। তো বর্তমান যে কম্পিউটার, এইটার সূচনা হয় 1945 সালে। 1945 সালে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ঠিক আছে? 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তোমার ব্যালিস্টিক রিসার্চ ল্যাব, এই ব্যালিস্টিক রিসার্চ ল্যাবে তোমার মোসলি ও ইকার্ড নামে দুইজন বিজ্ঞানী এডভাক নামে কম্পিউটারের আবিষ্কার করেন। কি বললাম? 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্যালিস্টিক রিসার্চ ল্যাবে মোসলি ও ইকার্ড নামের দুইজন বিজ্ঞানী এডভাক নামের একটা কম্পিউটার আবিষ্কার করেন। যে কম্পিউটারটা আমরা বর্তমানে যে কম্পিউটারগুলো ব্যবহার করি আধুনিক, এই কম্পিউটারের বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। অর্থাৎ এইখান থেকেই কিন্তু আমাদের এই আধুনিক কম্পিউটারের শুরু। এখন এই এডভাক কম্পিউটার তৈরি করতে ইন্দ্রা হচ্ছে মোস্টলি ইকার্ড এডভাক কম্পিউটারটা কি করে? বাস্তবে রূপান্তর করে, প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্ট করে দেখায়। কিন্তু এর যে থিওরিটিক্যাল অর্থাৎ যে প্ল্যান, সেইটা দেয় হচ্ছে এই জন ভন নিউম্যান। এনার তোমার থিওরি কাজে লাগিয়ে মোসলি আর ইকার্ড কি করলো? এডভাক নামে কম্পিউটার তৈরি করলো। যে কারণে যেহেতু এনার প্ল্যান এনারা বাস্তবায়ন করেছে, এই জন্য এই জন ভন নিউম্যানকে বলা হচ্ছে কি? আধুনিক কম্পিউটারের জনক। বোঝা গেল? তো তোমরা আশা করি কম্পিউটারের যে ইতিহাস সে সম্পর্কে জানতে পেরেছ। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে। ভিডিও ভালো করে দেখলে তোমাদের কম্পিউটার সম্পর্কে কিছুটা হলেও ধারণা তৈরি হবে। তো পরবর্তী ক্লাস থেকে আমাদের যে পড়াশোনার বিষয় আছে সেই বিষয়গুলোতে আমরা চলে যাব। এটা তোমাদের সিলেবাসে আসলে সেইভাবে নাই, আমাদের যে তথ্য প্রযুক্তি বই আছে। আর আমরা পরবর্তী ক্লাস থেকে মূল পড়াতে চলে যাব। কিন্তু এখানে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কোন বইটা কিনবো। আমাদের তথ্য প্রযুক্তি বই এবার বোর্ড থেকে ঠিক করে দেওয়ার একটা সম্ভাবনা আছে, সেরকম কিছু ইনফরমেশন আমরা পেয়েছি, যার কারণে আমরা এখনই সেটা ঘোষণা দিচ্ছি না। আশা করা যায় যে খুব শীঘ্রই আমরা কোন বইটা কিনতে হবে সেটা ঘোষণা দিয়ে দিব। আর আপাতত তোমরা আমরা যে ক্লাসগুলো দিব সেগুলা দেখবে, তাহলেই কাজ চলে যাবে। পরবর্তীতে আমরা বই থেকে তোমাদের পড়াবো, সমস্যা নাই। তো তোমরা সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। যে ক্লাসটা করালাম এই ক্লাস সম্পর্কিত আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।